গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রতিভা বসুর লেখে একটি গল্প উৎসব। সুখেন একদিন রাত 8টায় বাড়ি ফিরে মাকে জানালো সে বিয়ে করবে, তবে সেটা মায়ের পছন্দ মতো নয়, নিজের ইচ্ছে মতো। বিধবা মা নিভাননী দেখতে ভালো, চোখ দুটো বড় বড়, রং উজ্জ্বল শ্যাম, নাক একটু ভোঁতা, কিন্তু ভোঁতা বলেই লাবণ্য বেশি। ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, নিজের পছন্দ মতো কাকে? সে আমি পরে বলবো বলে সুখেন হুড়মুড় করে খেতে বসল। সুখেনের বয়স 34। বলতে গেলে সারাদিন পাড়ায় মুরুলি করে বেড়ানোই তার প্রথম এবং প্রধান কর্তব্য। গায়ে প্রচণ্ড শক্তি, মেজাজ কড়া, চুল কর্কশ। যখন অল্প বয়স ছিল, নিভাননী অনেক যত্নে নিজের হাজার অভাব অভিযোগের মধ্যেও ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো জামা কাপড় কিনে দিয়েছেন, ভালো শিক্ষা দিতে চেষ্টা করেছেন। অকালে স্বামী মারা গিয়ে স্বভাবতই তিনি অক্ষম এবং অসহায় হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন ছেলে মানুষ হলে, বড় হয়ে উঠলে সব আবার তার ফিরে আসবে, কিন্তু তা হলো না। হায়ার সেকেন্ডারি পরীক্ষা পর্যন্ত সুখেন সুবোধ বালকই ছিল। কলেজের মাটিতে পা দিয়েই পড়াশুনো ছেড়ে মাস্তান হয়ে উঠল। প্রথমে পড়েছিল দাদাদের পাল্লায়, পরে পড়ল বদেদের পাল্লায়। অবশ্য বদেদের সঙ্গে যে দাদাদের বেশি তফাৎ আছে তা নয়, তবু মন্দের ভালো এই হলো যে মদে খাক আর হল্লাই করুক, রাজনীতির খুন খারাপির দিক থেকে ফিরে এলো সে। তারপর থেকে এ পর্যন্ত একভাবেই কাটছে। একটা চাকরি পেয়েছে, সরকারি বাসের আপিসে 200 টাকা মতো মাইনে পায়। কায়ক্লেশে প্রায় অর্ধাসনে কেটে যায় দিন। থাকে একটা টিনের ঘরে। মা রাঁধেন বাড়েন আর ভাবেন, কোনো একদিন যে ভদ্রলোক ছিলাম সে কথা আমাকে চিরতরে ভুলিয়ে দিল ছেলে। চোখের জল তার শুকোয় না। তবে একদিক থেকে ছেলেকে তিনি ভালোই দেখেন। চাকরিতে কোনো গাফিলতি নেই, চরিত্রও খারাপ নয়, মেয়েদের বিষয়ে কুনজর আছে বলে মনে হয় না। কুনজরকে দিচ্ছে না দিচ্ছে তাই নিয়ে তার মাথা ব্যথা। তক্ষুনি সত্যি মিথ্যা না জেনে তাকে ঠ্যাঙাবে। শরীরের শক্তিতে, চেলা চামুন্ডার উস্কানিতে সবসময় কেবল মাসল ফুলোচ্ছে। আবার হঠাৎ কাকে পছন্দ হলো কে জানে। নিভাননী যখন এইসব ভেবে আকাশ পাতাল করছিলেন, তখন সুখেন খেয়ে দিয়ে উঠে 9:30 রাস্তার মোড়ে গিয়ে টিমটিমে এক লাইট পোস্টের তলায় দাঁড়িয়ে থাকল। সে জানে ডিউটি সেরে এই পথেই এখন সাধন সরকারের মেয়ে পারুল ঘরে ফিরবে। বছরখানেক হলো ওরা এ পাড়ায় এসেছে। সেই থেকে সুখেন দেখছে মেয়েটিকে। রং শ্যামলা, মুখে দুঃখ এবং সারা চেহারায় সন্ত্রস্ত ভাব। শুনেছে বাপ এক লম্পটের সঙ্গে বিয়ে দিয়েছিল। 6 মাসের মধ্যে পেটে একটি বাচ্চা নিয়ে বিতাড়িত হয়েছে সেখান থেকে। তারপর নার্সিংয়ে ট্রেনিং নিয়ে এই কাজ করছে। বাচ্চাটি এখন 5 বছরের। নিজেদের খরচ পারুল এখন নিজেই দিতে পারে। অন্য পাড়া ছেড়ে এ পাড়ায় আসার কারণ হিসেবে সুখেন শুনেছিল বেয়াদব ছোড়ারা অসম্ভব জ্বালাতো। এটা সে স্বীকার করে। পারুলের মুখে একটা ভীষণ আকর্ষণ আছে। চোখ তুলে তাকালে সে মনে মনে বলে, শালা বুকটা যেন কেমন কেমন করে, একেবারে চেপে ধরে চুমু খেতে ইচ্ছে করে। কিন্তু তাই বলে মেয়েটাকে জ্বালাবে? হঠাৎ রেগে অধীর হয়ে একদিন গিয়েছিল কিছু শিক্ষা দিয়ে আসতে, কিন্তু শিক্ষা নিজেই পেয়ে ফিরে এসেছে। তারা তাদের মতো হিতকারী রবিনহুডের দল নয়, রীতিমতো রাজনীতির পোষা গুন্ডা। তাদের বড়দাদার আদেশে তারা রাত দিন খুন করে বেড়াচ্ছে। হাতে আগ্নেয়াস্ত্রের অভাব নেই। পাইপগান নিয়ে এমন তারা করছিল যে পালাতে পথ পায়নি। 1 বছর ধরেই পারুলকে লক্ষ্য করছে সে। চমৎকার মেয়ে, কোনো দিকে তাকায় না, কারো সঙ্গে কথা বলে না, আপন মনে ডিউটিতে যায় আর ফিরে আসে। মনটা সে বেশ কিছুদিন যাবতই প্রস্তুত করেছে, আজ মোকাবিলা করতে উদ্যত হল।
পারুল তার হাফ নার্সের সাদা পোশাক পরে পায়ে পায়ে এগিয়ে আসছিল। সুখেন পথ জোরে দাঁড়ালো। শুনুন। পারুল থমকে থেমে প্রায় কেঁপে উঠল। হাসি বিস্তার করে সুখেন বলল, ভয় পাচ্ছেন কেন? আমি বাঘও নই, ভাল্লুকও নই। যদি কিছু হই তো সিংহ বলে ধরে নিতে পারেন, বুঝলেন? পারুল কথা বলল না। সুখেন বেশ ভদ্র পোশাকে এসেছিল, বলা যায় সেজেগুজে। মায়ের চেহারার আদল পেয়েছে, ভালো দেখাচ্ছিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম গলা করল, আমি শুনেছি কোনো এক নার্সিংহোমে আপনি চাকরি করেন, ঠিক? আগে হ্যাঁ। আপনার স্বামী একটি আস্ত বাঁদর ছিল। পারুল চুপ। সে বাঁদরটা কোথায়? জানি না। বলুন না ঠিকানাটা, একবার দেখে আসি তাকে। দরকার আছে কিছু? আছে না, নিশ্চয়ই আছে। অনুগ্রহ করে পথ ছাড়ুন, আমি বাড়ি যাই। আমার কথা আছে। আমার মা বাবা দেরি দেখলে ভাববেন। তাছাড়া বাড়িতে একটি ছোট মেয়ে আছে আমার। আমি জানি, সব জানি। স্নেহে নিজেকে বিগলিত করল সুখেন। সব জেনে শুনে আজ এখানে একটা কথা বলতে দাঁড়িয়েছি। যা বলার তা তো বললেন। কি বললাম? ওই ঠিকানা আমি জানি না। সেটা আমার কথা নয়। তবে আমার কথাটা হচ্ছে গিয়ে মানে, অর্থাৎ তাড়াতাড়ি বলুন। শোনো পারুল। পারুলের চোখে চোখে তাকাবার চেষ্টা করল সুখেন। আমি তোমাকে খুব পছন্দ করি। কথা শুনে পারুল ফ্যাকাশে হয়ে গেল, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, রাত দুপুরে কথা জানাতে আপনি পথে এসে দাঁড়িয়েছেন? এই 1 বছরে আর তো আপনি আমার সঙ্গে এমন অশোভন আচরণ করেননি। আমি মনে মনে আপনাকে ধন্যবাদ দিয়েছি। আমি শুনেছি এ পথে যে আমি এত নিরাপদে চলাফেরা করতে পারি তার কারণই আপনার দয়া। আজ আপনি... পারুলের চোখ ভয়ে হরিণ শাবকের মতো হয়ে গেল। সুখেন চুপ করে থেকে আসতে বলল, আচ্ছা তুমি বাড়ি যাও। এরপর একদিন সুখেন আপিসের পরে হঠাৎ সাধন সরকারের বাড়ি গিয়ে উপস্থিত হল। সাধন সরকার তখনও ফেরেননি কাজ থেকে। সাধন সরকারের স্ত্রী এসে আধো ঘোমটা দিয়ে দরজা খুলে দাঁড়ালেন। সুখেনকে দেখে চমকে গেলেন একটু। তারপরেই মুখে মিষ্টি হাসি টেনে বললেন, কি বাবা, উনি তো বাড়ি নেই, দরকার আছে কিছু? চমকানোটা সুখেনের চোখ এড়াল না। ভেতরে কোথায় একটা কষ্ট মোচড় দিয়ে উঠল। বলল, আপনি তো আমাকে চেনেন মাসিমা? কেন চিনব না? দরজা আগলে ভদ্রমহিলা তোয়াজ করলেন, আমরা তো বাবা তোমার কথা কত বলি, সেদিন তোমার মার সঙ্গেও আলাপ হলো। ও। একটু থেমে সুখেন ইতস্তত করে বলল, আপনার নাতনি কোথায়? আমার নাতনি? কার কথা বলছো? আপনার বুঝি অনেক নাতি নাতনি? তা মন্দ নয়, তবে সব তো কাছে নেই। পারুলের মেয়ের কথা বলছি আমি। পারুল? ও, পারুলকে চেনো তুমি? চিনব না কেন, পাড়ার মেয়ে, নিজের লোক বই কি। তা তো বটেই। কেন বাবা, মন্টুলির খোঁজ করছো কেন? কোনো দুষ্টুমি করে এসেছি কি কোথাও? না না, দুষ্টুমি কেন করবে? অমন সুন্দর মেয়ে, রাস্তায় কত খেলা করতে দেখি। ওর জন্য কিছু টফি আর বিস্কুট এনেছি, হাতে দিয়ে যাই। আবার এসব কি জন্য? মার সঙ্গে সেদিন আপনার আলাপ হলো না, মাই পাঠিয়ে দিলেন। এ কথা সত্য নয়, কিন্তু বলতে বাধ্য হলো সুখেন। সে বুঝতে পারছিল বাড়ি বয়ে এসে এই ঘনিষ্ঠতা পছন্দ করছেন না মহিলা। ও, মা পাঠিয়ে দিয়েছেন? এবার ভদ্রমহিলা আশ্বস্ত। দেখো কি কাণ্ড, মেয়েটাও তো তেমনি। তোমার মায়ের সঙ্গে দিদা দিদা কি ভাব সেদিন। ও মন্টুলি, মন্টুলি! কোথা থেকে ছুটে এলো মন্টুলি। মেয়েটা মিষ্টি, হাত বাড়িয়ে
সুখেন ধরে ফেলল তাকে। ওর মায়ের মতো মুখে চুমু খেয়ে বলল, এই নাও। দিতে দেরি আছে তো নিতে দেরি নেই। দেখা গেল মন্টুলি এসব বিষয়ে লজ্জার ধার ধারে না। আবার আসবো কেমন? মন্টুলি খুশি ভরা চোখে বলল, আবার আমার জন্য এনো। হ্যাঁ। দিদিমা ধমক দিলেন, এক খাওয়া খাচ্ছে আবার অন্য খাবার লোভ, ভারী ইয়ে। না না, তাতে কি, আমি আবার নিশ্চয় আনবো। আচ্ছা চলি। সুখেন বিদায় নিল। দিন কয়েক বাদে আবার কিন্তু সুখেন দাঁড়ালো সেই লাইট পোস্টের তলায়, এবং অবধারিতভাবে দেখা গেল পারুল তেমনি এগিয়ে আসছে সেই পথে। আবার সে পথ আগলালো, ঠিক আগের দিনের মতো সুরেই বলল, শুনুন। আজ কিন্তু পারুল থমকে দাঁড়ালো না, ঘুরে দাঁড়ালো এবং বেশ উগ্রভাবেই বলল, আপনার কি মতলব বলুন তো? সুখেনের সঙ্গে একটা মেয়ে এইভাবে কথা বলবে আর সুখেন তা সহ্য করবে, এমন পাত্রই সে নয়। গায়ের রক্ত প্রায় ঝলসে উঠেছিল, কিন্তু সামলে নিয়ে বলল, মতলবের কথা উঠছে কিসে? কেন রোজ পথ আগলে দাঁড়ানো? কেন বাড়ি গিয়ে আমার মেয়েকে আজে বাজে খাবার কিনে দিয়ে আসেন? আমরা গরিব হতে পারি, ছোট লোক নই। পারুল হাঁপাচ্ছিল। সুখেন ঝাঁঝালো গলায় বলল, আমিও ছোট লোক নই, হলে নিশ্চয়ই আমার মুখের উপর এত কথা বলবার সাহস হতো না তোমার। আমাকে নাম ধরে বলেন কেন? তুমি বলেন কেন? আপনার একটা ভদ্রতা বোধ নেই? আমি কি ছেলে মানুষ? ছেলে মানুষ না হতে পারো, আমার চেয়ে অবশ্যই অনেক ছোট। তাছাড়া মনে মনে যাকে সারাদিন নাম ধরে ডাকি তুমি বলি, তাকে হঠাৎ ওরকম আপনি আগে বলতে বা যাব কেন? কিন্তু যাগ্যে সে কথা, আসল কথা হচ্ছে আমার একটা প্রস্তাব আছে তোমার কাছে। প্রস্তাব? ভয়ে পারুল সিটিয়ে গিয়ে দুপা হাঁটল। এই জাতীয় লোকদের প্রস্তাব যে কি তা কি পারুল জানে না? তার সব সাহস মুহূর্তে উবে গেল। সে প্রায় দৌড়ের মতো করে পা চালালো বাড়ির দিকে। না, সুখেনের জলদগম্ভীর গলা পিঠের উপর চাবুক মারল। তারপরে সে টের পেল সুখেন সম্মুখে এসে দাঁড়িয়ে হাত ধরেছে। ধরেছে অবশ্য নরম করে। সে হাত উষ্ণ। বলল, আমি তোমাকে ভালোবাসি। দাঁতে দাঁত আটকে গেল পারুলের। সে বুঝল সাহস দেখাতে গিয়ে আজ সে সত্যি গুন্ডা লোকটার ফাঁদে পড়ে গেছে। তার মতো ভীতু নিপীড়িত মেয়ের মধ্যে কেমন করে যে লোকটির মুখোমুখি দাঁড়িয়ে এত কথা শুনিয়ে দেবার শক্তি সঞ্চিত হয়েছিল কে জানে। হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করে কেঁদে ফেলে বলল, দয়া করুন, দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আমি পায়ে পড়ছি আপনার। আমি তোমাকে পায়ে চাই না পারুল, আমি তোমাকে আমার জীবনের। সুখেনের গলা ভিজে উঠছিল, আর পারুল কুৎসিত কথা শোনার ভয়ে কানে হাত দিয়ে আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, নিজেকে ছোট করবেন না, আমি আপনাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আমি অনেক কষ্ট পেয়েছি। আমার এই নার্সের জীবনকে সকলেই ঘৃণা করে, সব পুরুষই আমাকে সহজলভ্য মনে করে। আমি আমি আলোর তলায় তাকে প্রথম দিনের মতো বাঘের ভয়ে ভীত হরিণের চেহারাতেই দেখা যাচ্ছিল। একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে চকিত হয়ে সুখেন বলল, কি বললে? সত্যি বলছি, আপনাকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আমি মনে করি। আমাকে তুমি শ্রদ্ধা করো? আমি জানি আমি আপনার জন্য এখানে এমন নিরাপদে সসম্মানে চলাফেরা করে শান্তিতে আছি। আমার মতো একজন দুঃখী আর অসহায় মেয়ের পক্ষে এর চেয়ে বেশি আর কি হতে পারে? পায়ে পড়ি, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে দুর্নামের ভাগী করবেন না। তুমি আমাকে শ্রদ্ধা করো? সুখেনের মুখ থেকে কথাটা যেন স্খলিত হলো। অন্য মনস্কভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর কোনো কথা না বলে পেছন ফিরে ধীরে ধীরে পা চালালো উল্টো দিকে, আর পারুল দিক বিদিক হারা হয়ে ছুটতে লাগল। সেদিন বাড়ি এসে সুখেন আলো নিভিয়ে শুয়ে পড়ল তাড়াতাড়ি। তার একক শয্যা যেন কিছুদিন যাবৎ কল্পনায় যুগল শয্যা হয়ে উঠেছিল। সে তার স্ত্রীকে, তার পারুলকে পার্শ্বচারিণী করে অনেক বিনিদ্র সুখের রজনী যাপন করছিল কদিন থেকে। শুধু তাই নয়,
পারুলকে ভালোবেসে সে মন্টুলিকেও ভালোবাসছিল। মন্টুলির বাবা হয়ে যেতে তার এক বিন্দু দ্বিধা হয়নি। মন্টুলি যে আর কারো ওরসদার সন্তান, ওই নিয়ে তার মনে একটু অসন্তোষ ছিল না। ও যে পারুলের মেয়ে, এর চেয়ে আর বড় কথা কি আছে? সুতরাং সেই বিছানায় মিষ্টি চেহারার মন্টুলিকেও সে নিয়ে আসতো মাঝে মাঝে। মায়ের সঙ্গে সঙ্গে মেয়েকেও কম আদর করত না। সেই শয্যা আজ তার শূন্য বোধ হলো। তার স্বেচ্ছাচারী জীবনটা হঠাৎ একটা ফুটো বেলুনের মতো চুপসে যেতে যেতে একেবারে অস্তিত্বহীনতায় পৌঁছে গেল। আর তারই মধ্যে এক পবিত্র শোক ঘিরে ধরল তাকে। তার অভিধানে শ্রদ্ধা শব্দের কোনো অর্থই ছিল না। সেও যেমন কারোকে শ্রদ্ধা করত না, জানত তাকেও কেউ শ্রদ্ধা করে না। কারো শ্রদ্ধা পাবার জন্য যে তার জন্ম হয়নি, এটা চন্দ্র, সূর্য, আগুন, জলের মতোই একটা জ্বলন্ত সত্য ছিল তার কাছে। আজ হঠাৎ একজন মানুষের মুখে তার স্বীকৃতিতে এই শব্দটি এমন নতুন সুরে বেজে উঠল হৃদয়ে যে এতদিনের সঞ্চিত সমস্ত হতাশা, দারিদ্র্য এবং মন্দ কাজের উন্মাদনাকেও ছাপিয়ে গেল সেই তীব্র অনুভূতি। আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি। রেলের চাকার ইচ্ছে সুখ বানানো শব্দের মতো এই চারটি উচ্চারণ তাকে অন্য এক জগতে নিয়ে পৌঁছে দিল। সে বুঝতে পারল পারুলকে ছাড়ার দুঃখও তার সইবে, কিন্তু পারুলের শ্রদ্ধা থেকে বঞ্চিত হওয়ার বেদনা সে কোনো কিছুর বিনিময়েই হস্তান্তরিত করতে পারবে না। জ্ঞান তো এত বড় সম্পদ, আর কে তার হাতে এনে দিয়েছে এমন করে? পুরুষোচিত ধরনে নিঃশব্দে কান্না চাপতে চাপতে শেষে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। এর ঠিক 5 দিন বাদে পারুল বাড়ি ফিরে এসে খবর পেল সুখেনরা এখানে নেই। খেতে বসে বাবাই সংবাদটা দিলেন, গুন্ডাটা পাড়া ছেড়েছে। কে? চকিতে ফিরে তাকালো পারুল। ওই সুখেন দত্ত, দেখলাম ঠেলাই করে জিনিস যাচ্ছে সব। ওর মায়ের মুখোমুখি পড়ে গিয়েছিল, ভদ্রতা করে কথা বলতেই হলো। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, যাচ্ছেন কোথায়? হাত উল্টে মহিলা রেগে বললেন, ছেলের খেয়াল, তিনি কলকাতা ছাড়ছেন। কলকাতা ছাড়ছেন? ভাত থেকে হাত থামল পারুলের। কোথায় যেন কাছে পিঠে নিজেদের পৈতৃক বাড়ি আছে, সেখানেই নাকি থাকবে এখন, ডেলি প্যাসেঞ্জারই করবে। যাক বাবা, শহর থেকে একটু উৎপাত কমল। সাধন সরকার ঢেঁকুর তুললেন। আচমকা খাওয়া ছেড়ে অশোভনভাবে উঠে পড়ল পারুল। বারান্দায় গিয়ে বালতিতে রাখা জলে আঁচিয়ে চলে গেল নিজের ঘরে। ছোট ঘর, ট্রাঙ্ক বাক্সে ঠাসা, তারই মধ্যে তক্তপোষে মলিন বিছানায় ঘুমিয়ে আছে মন্টুলি। পারুল আলো নিভিয়ে দিল। এই 5টা দিন বড় অশান্তিতে কেটেছে তার। প্রতিদিনই সেই লাইট পোস্টের কাছাকাছি এসে তার বুকের ভেতর যেন ইঞ্জিন চলেছে। কেমন এক অজানা ভয়ে, ত্রাসে, আশায়, আকাঙ্ক্ষায় তার পা থেমে গেছে। আজ নিশ্চিন্ত হওয়া গেল। আজ লোকটা নেই, চলে গেছে পাড়া ছেড়ে। কোথায় গেছে পারুল জানে না, আর কোনোদিন দেখা হবে কি না তাও জানে না। আলো নিভিয়ে শুয়ে পড়ল মেয়ের পাশে। ঘুম আসছিল না, ভীষণ গরম। কতদিনের কত কথা যে ভিড় করে এলো মনের মধ্যে। তারপর হঠাৎ মনে হলো, লোকটা গেল কেন? হঠাৎ এই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকেই অপরাধী বলে মনে হলো তার। অথচ কারণ কিছু খুঁজে পেল না। তার দুঃখী অন্তর আরও দুঃখে ভরে গেল। সেই দুঃখ নিয়েই পরের দিন ডিউটিতে গেল সে, এবং গিয়েই স্তম্ভিত হয়ে দেখতে পেল নার্সিংহোমে ঢুকবার ফটকের একটু দূরে বাদাম গাছটার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সুখেন। তাকে দেখেই একগাল হেসে এগিয়ে এলো। আপাতমস্তক জ্বলে গেল পারুলের। মাথায় যেন খুন চেপে গেল। কাল যে মনটা সত্যি তার একটু নরম হয়ে পড়েছিল, সেই মন সেই মুহূর্তে চতুর্গুণ রাগে বিষিয়ে উঠল। উত্তপ্ত হয়ে বলে উঠল, আবার আপনি এখানে? ঠান্ডা গলায় সুখেন বলল, হ্যাঁ। কেন, কি চান? কি চান আপনি? আপনি জানেন এটা আপনার এলাকা নয়, এখানে আমারও কিছু ক্ষমতা আছে।
আপনি যদি বাড়াবাড়ি করেন আমি দারোয়ান ডেকে আপনাকে। কিন্তু তার আগে একটা কথা বলে নিই। সুখেনের মুখ তেমনি শান্ত ভাব। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার মতো লোকেরা মেয়েদের ডেকে যে কী কথা বলতে পারে তা আমার জানা আছে। নিজেকে অত সব জানতা ভেবো না। আপনি যাবেন কি না বলুন। পারুলের চোখ মুখ ক্রোধে উদ্দীপ্ত। ইচ্ছে করছিল চেঁচিয়ে লোক জড়ো করে গুন্ডাটাকে আচ্ছা করে কিছু শিক্ষা দিয়ে দেয়, কিন্তু কেলেঙ্কারির ভয় সেটা পারছিল না। চাপা চাপা গলায় কথা বলে নিরুপদ্রবে তাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু সুখেনের ভয় নেই, লজ্জা নেই। বিকারহীনভাবে বলল, আমি তোমার স্বামীকে খুঁজে বার করেছি। কি? তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? চাই বা না চাই সেটা আমি আপনার সঙ্গে আলোচনা করব না। তা না করলে ঘটনাটা অন্তত শোনো। মন্টুলির কথাটা তো ভাববে। বাবা না থাকলে ছেলে মেয়েদের কত অসুবিধে হয়। তাতে আপনার কি? আপনি যাবেন কি না বলুন। যাব, নিশ্চয় যাব, কিন্তু এমনভাবে যাব না যেখানে এক ফোঁটাও বিপদ আছে তোমার। ওই লোকটাকে আমি বলেছি, হয় তুই বউকে নিয়ে গিয়ে ভালোভাবে রাখ, না হয় ডিভোর্স দে, মেয়ের খরপোশ দে। আর তাছাড়া আমাদের পাড়াটাও তোমার পক্ষে। ধৈর্যের শেষ সীমায় পৌঁছে এবার পারুল সত্যি গলা উঁচু করে বলল, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আপনি যান, এক্ষুনি চলে যান। এমনিতেই অদূরে বসে থাকা গুটি গুটি একটি দুটি রকের ছেলে কান পেতে পেতে এগিয়ে আসছিল। এবার সমবেতভাবে ছুটে এলো। কি হয়েছে নার্স দিদি? লোকটা কি বলছে আপনাকে? ওদের দেখে পারুল থতমত খেয়ে গেল। সুখেন বুক চিতিয়ে দাঁড়িয়ে বলল, কজন আছো? একজন একজন করে আসবে না একসঙ্গে আসবে? সেটা এক্ষুনি দেখতে পাবে। একটা লিকটিকে ছেলে ঘৃণিত চোখে এগিয়ে এলো। এটা আমাদের পাড়া, আমাদের মাল। এখানে বেশি বেশি পয়মালি করলে কুপিয়ে শেষ করে দেব। সুখেনের চোখ লাল হয়ে উঠল। পারুলের দিকে তাকিয়ে বলল, এদের তুমি চেনো? নার্সিংহোমের সামনে কি কাণ্ড! একটুকু হয়ে গিয়ে পারুল কাঁদতে লাগলো। আর কেউ না জানুক সে তো জানে, রকে বসে থাকা এই ছেলেগুলো কি ভয়ঙ্কর জীব। ঢোক গিলতে গিলতে বলল, আপনারা যান, ইনি আমার আত্মীয়। আমার শালা আত্মীয় নিকুচি করেছে। এতক্ষণ ধরে বাচ্চা মেয়ে ফুসলাচ্ছিল। আরেকজন বলে উঠল, আর এই নার্স মাগিগুলো হয়েছে তেমনি। কি বললি? সুখেন একটা দুরন্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল দলের মধ্যে। সব মিলিয়ে 6টা কি 7টা ছেলে এগিয়ে এসেছিল। প্রত্যেকটাকে যেন ভীষণ বিক্রমে মুরগির মতো ছিঁড়ে ফেলতে চাইছিল সে। দেখতে দেখতে ভিড় জমে গেল। একটা ছেলে দৌড়ে চলে গেল দলের আরও ছেলেদের খবর দিতে, আর সেই সুযোগে ভয়ার্ত পারুল ঢুকে গেল কম্পাউন্ডের মধ্যে। অনুপস্থিত দারোয়ানকে চিৎকার করে ডেকে বলতে লাগলো, গেট বন্ধ করো, গেট বন্ধ করো। তারপরে দেখতে পেল টাঙি নিয়ে সরকি নিয়ে ছুটে আসছে আরও অনেকগুলো ছেলে। বুঝতে পারলো এবার আর রক্ষে নেই, এবার সুখেনের রক্তে ভেসে যাবে মাটি। কোথা থেকে দারোয়ান দৌড়ে এলো, এসে গেট প্রায় বন্ধ করে দিয়েছিল। পারুল হাত বাড়িয়ে সেই ফাঁক দিয়েই আবার ছুটে বেরিয়ে এলো বাইরে। সে জানতো না এত শক্তি আছে তার শরীরে। ছেকে ধরা দলের ভেতর থেকে সুখেনকে সে এক হ্যাঁচকা টানে নিয়ে এলো ভেতরে। হিসিস করে বলল, থাকুন, চুপচাপ দাঁড়িয়ে থাকুন এখানে। আমার যা সর্বনাশ করেছেন তা তো করেছেন, দয়া করে আর বীরত্ব দেখিয়ে একটা খুনের মামলার সাক্ষী করবেন না। না না, জবরদস্তি করল সুখেন। এমন ভিতুর মতো আমি লুকিয়ে পালিয়ে কারো আশ্রয়ে বাঁচতে পারবো না। ওই শালাকে আমি পুঁতে ফেলবো মাটিতে। ও তোমাকে অপমান করেছে, আমার স্ত্রীকে অপমান করেছে। স্ত্রী? কে আপনার স্ত্রী? তুমি যাকে খুশি স্বামী ভাবো, আমার কিছু যায় আসে না। আমি জানি তুমি আমার স্ত্রী। আমি নপুংসক নই। ওর মুখ আমি থেতলে দেব। সুখেন পারুলকে ঠেলে আবার ছুটল গেটের দিকে। ততক্ষণে লোহার কলাপসিবল ফটক বন্ধ করে তালা মেরে দিয়েছে দারোয়ান। বাইরে থেকে ধাক্কাচ্ছে গুন্ডার দল। নার্সিংহোমের ভেতর থেকে দলে দলে কর্মীরা বেরিয়ে এসেছে গোলমাল শুনে। দুই হাতে মুখ ঢেকে কাঁদছে পারুল। কি হয়েছে, কি হয়েছে? ডাক্তাররা এগিয়ে এলেন, মেট্রন এগিয়ে এলেন, নার্সরা এলো। বাইরে থেকে চিৎকার এলো, গেট খুলে দিন, নইলে ভেঙে ফেলবো।
কর্তৃপক্ষের ঠান্ডা মাথার একজন একবার মার মূর্তি ক্ষিপ্ত বাঘের মতো সুখেনকে দেখল, একবার ফটকের বাইরে জনতার দিকে তাকালো, তারপর হাত তুলে এগিয়ে গিয়ে বলল, আপনারা একটু থামুন, আমাদের জানতে দিন ব্যাপারটা কি হয়েছে। এই লোকটি বা কে, আর আপনারাই বা কারা? একসঙ্গে সকলেই কলকল করে উঠল। কারো কথায় বোঝা গেল না, শুধু অকথ্য কুকথ্য কতগুলো গালাগালি কানকে বিদ্ধ করল। বিপন্নভাবে ভদ্রলোক পারুলের দিকে তাকালেন। পারুল লজ্জায় মুখ তুলতে পারছিল না, তার কথা বলার মতো শক্তি ছিল না। সে বুঝতে পারছিল এই মুহূর্তেই সেই চাকরি থেকে বিতাড়িত হয়ে এই কুকুরগুলোর ভক্ষ হবে। আর এই লোকটা, এই গুন্ডাটা। কথা বলছো না কেন? বলো বলো, কি হয়েছে? ধমক দিলেন ভদ্রলোক। সুখেন এগিয়ে এলো রাগ থামিয়ে, তার নাক দিয়ে রক্ত গড়াচ্ছিল। ভদ্রভাবে বলল, আমি পারুলের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই অপরাধে আপনাদের পাড়ার অভিভাবকরা আমাকে শাসন করতে এসেছে। শুধু এই ব্যাপার? শুধু এই ব্যাপার। এরা বলছে আমি মেয়ে ছেলে ফুসলাচ্ছি। পারুলের সঙ্গে আপনার কি সম্পর্ক? পারুল আমার স্ত্রী। কি? পারুল যদি স্বীকার না করে আমার বলবার কিছু নেই, কিন্তু যা সত্য তাই আপনাকে বললাম। ওরা ওকে নার্স মাগি বলেছে। এ অপমান আমি সহ্য করব না। আপনার দারোয়ানকে গেট খুলতে হুকুম দিন। মরব, কিন্তু লোকটার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো আগে। কথা শুনে শুধু ভদ্রলোকই নয়, সমস্ত স্টাফ হতবাক হয়ে থাকল। পারুল বিবাহিত একথা সবাই জানত, পারুলের একটি মেয়ে আছে তাও সবাই জানে, এবং এই শান্ত ভদ্র কর্মঠ মেয়েটি যে স্বামী পরিত্যক্তা তাও কারো অজানা ছিল না। এতদিন বাদে সেই স্বামী ফিরে সেই স্ত্রীর অপমানের প্রতিশোধের জন্য এমন মরিয়া হয়ে উঠেছে দেখে সকলের মনেই একটা সম্ভ্রমের উদ্রেক করছিল। তাছাড়া এসব ব্যাপার মানুষের একান্তভাবেই ব্যক্তিগত। কী থেকে কি হয়েছিল, কেন বিচ্ছেদ হয়েছিল, তা তো আর কেউ জানে না। কার দোষ কার গুণ কে বলতে পারে? স্বামী শুনেই সবাই চুপ করে রইল। বয়স্ক ম্যাট্রন ফটকের কাছে গিয়ে যুক্ত করে তাদের বক্তব্য নিবেদন করে উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করলেন। পারুল সে যে মাথা নিচু করে মুখ ঢেকে রইল, আর একটা শব্দ তার মুখ দিয়ে বেরুল না। হাসপাতালের অধিকারী ডাক্তার বোস বেরিয়ে এলেন এবার। বললেন, আমি গাড়ি দিচ্ছি, পারুলকে আজ ডিউটি করতে হবে না, বাড়ি চলে যাক স্বামীর সঙ্গে। এর উত্তরে পারুলের ভেজা গা আরও ভিজে গেল, কিন্তু তবুও সে বলতে পারল না সুখেনের সব কথাই মিথ্যে। শুধু বুঝল চাকরিটা তার গেল। এবং সবচেয়ে যেটা ভয়াবহ, ডাক্তার বোসের হুকুম মতো গাড়িতে একা একা সুখেনের সঙ্গে বসতে হলো। এর চেয়ে দুঃখ, লজ্জা, পরাজয় আর কি থাকতে পারে পারুলের পক্ষে? কিন্তু এখন এই মুহূর্তে এই মিথ্যাকে স্বীকার করা ছাড়া আর লজ্জা নিবারণের আর উপায় কি? শুধু কি লজ্জা? একটা জীবনেরও তো মূল্য আছে। অস্বীকার করলে সুখেনকে কি ওরা আস্ত রাখবে? এই নার্সিংহোমের লোকেরাই কি আর এক মুহূর্ত দাঁড়াতে দেবে এই কম্পাউন্ডে? আর পারুলের মাথায় যে কলঙ্কের বোঝা চাপবে, পারুল ভাবতেও শিহরিত হয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে উঠল। আর গাড়ি হুশ করে পাটা ছাড়িয়ে বড় রাস্তায় চলে এলো। গাড়ির ওই কোণে সুখেন আর এই কোণে ক্রন্দনরত পারুল। অনেক পরে অপরাধীর ভঙ্গিতে সুখেন এদিকে তাকালো, আস্তে বলল, পারুল, তুমি আমার ওপর রাগ করো না, আমি তোমার ভালো করতে চেয়েছিলাম। পারুল জবাব দিল না, মুখ ফেরালো না। একটু অপেক্ষা করে সুখেন আবার বলল, আমাকে ক্ষমা করো। এবারও পারুল তেমনই নিষ্পন্দ। সুখেন আবার বলল, আমি তোমাকে অপমান করতে চাইনি, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি আমার সে যোগ্যতা নেই। তা নিয়ে আমি জোর করতেও যাইনি, গিয়েছিলাম সাবধান করে দিতে। আমি তো পাড়া ছেড়ে গিয়েছি। বদলোকগুলো নাকি একটা খারাপ ফন্দি এঁটেছে তোমার বিষয়ে। দলের ছেলেরা কাল রাত্রে গিয়ে বলেছে আমাকে, তাই আপিস ফেলে ছুটে এসেছি। ভাবছিলাম এর চেয়ে যদি স্বামীর কাছেও যেতে পারো, অন্তত নিরাপদে তো থাকবে। তোমার জন্য আমার যে কত চিন্তা তা তো জানো না, কেবল আমাকে সন্দেহই করো। এবার পারুল রুক্ষ গলায় বলল, পাড়া ছাড়তে আপনাকে কে বলেছিল? তুমি। আমি? পাড়া না ছাড়লে আমি কেমন করে তোমার বিশ্বাস রাখতাম? আমার রোজ তোমাকে দেখতে ইচ্ছে করতো। রোজই হয়তো দাঁড়াতাম গিয়ে পথে,
আর তুমি রাগ করতে। আমার সব আপনি নষ্ট করে দিলেন। আমাকে কত লোকের কাছে হেয় করলেন, মিথ্যুক বানালেন। পারুল রুদ্ধস্বর হলো। নিঃশ্বাস ফেলে সুখেন বলল, আমি সেজন্য খুব দুঃখিত পারুল। আমাকে তুমি যা খুশি সাজা দাও, কিন্তু ক্ষমা করো। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমার সঙ্গে দেখা করব না, শুধু আজ বাদে। আজ একবার আমাকে তোমাদের পাড়ায় যেতে দাও। তোমাদের ওই সব ভদ্রলোকদের বলে দিয়ে আসি, ধরে যদি মুন্ডু রাখতে চায় তাহলে ভুলেও যেন তোমার দিকে কুনজর না দেয়। আপনি কোথায় গেছেন? বহু দূরে, আমাদের দেশ লিলুয়াতে। এখন কোথায় যাবেন? তোমাকে পৌঁছে দিয়ে আপিসে যাব। আমি এই অসময়ে বাড়ি গিয়ে কী কৈফিয়ত দেব? তুমি যা ভালো বুঝবে। যদি বাবা তার মেয়ের শ্লীলতাহানির অপরাধে পুলিশে খবর দেন? আমি তো তোমার শ্লীলতাহানি করিনি। করেননি? বিয়ে করতে চাওয়া কি শ্লীলতাহানি? নিশ্চয়ই। আপনি জানেন না আমি আরেকজনের স্ত্রী, একজনের সন্তানের মা? তাতে কি? সে তো আর তোমার জীবনে নেই। সে তোমাকে সব রকমের কষ্ট দিয়েছে। 5 বছর হলো তোমরা আলাদা আছো। লোকটা বলেছে তোমার বাবা আইনসঙ্গতভাবে তোমাকে তার হাত থেকে ছাড়িয়ে নিয়েছেন। বলো সত্যি কি না? সত্যি মিথ্যার আপনি কি বোঝেন? আপনার কাছে সত্যের কতটুকু মূল্য? অনেকখানি। আমি কখনো মিথ্যা কথা বলি না পারুল। বলেন না? না। এই না বলাটাও আপনার মিথ্যার প্রমাণ। আপনি আমাদের নার্সিংহোমে কী বলে এলেন? যা বলে এলেন তা কি সত্য? নিশ্চয়ই। আমার কাছে তা এক বিন্দু মিথ্যা নয়। আমি তোমাকে যা ভাবি তাই বলেছি। তুমি আমাকে কি ভাবো সেটা তোমার কথা। কিন্তু যাকগে, আজকের মতো আমাকে সহ্য করো। আমি এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। গা ছুঁতে গিয়েছিল সুখেন, কিন্তু সংযত হলো। বলল, না, গা ছুঁয়ে নয়। আমি আমার মার নামে প্রতিজ্ঞা করছি, তোমার সঙ্গে আমি জীবনে আর কোনো দিন দেখা করব না। শুধু আজকের মতো তুমি আমাকে দয়া করে আমাকে ক্ষমা করো। আমাকে এখানেই নামিয়ে দিন। আমি কখনো আপনার সঙ্গে এক গাড়িতে চড়ে নিজেদের পাড়ায় ঢুকব না। বেশ, তাই হোক। মানিকতলা ব্রিজের একটু দূরে এসে থামলো গাড়ি। দুজনেই নেমে পড়ল। ডক্টর বোসের ড্রাইভার ফিরে গেল তক্ষুনি। ব্রিজ পেরিয়ে একটু নেমে নিচে যে ভাঙা ভাঙা সব টিনের চাল বাড়িগুলোর সারি দেখা যায়, তারই একটাতে এতকাল সুখেন বাস করে গেছে। আরও বেশ খানিকটা হেঁটে একটা গলির মধ্যে সাধন সরকারের বাড়ি। সুখেন ব্রিজে উঠল। বিরক্ত হয়ে পারুল বলল, আপনি আসছেন কেন? আপনি তো অন্যদিকে আপিসে যাবেন। তার আগে ঘরে ঢুকবো একবার। ঘর মানে? আমাদের ঘর, এতকাল যেখানে ছিলাম। এখনও আমরাই ভাড়া দিচ্ছি। বাড়িওয়ালাটা এমন চশমখোর, পুরো মাসের ভাড়া নিয়ে তবে ছাড়লো। অথচ গেছি আমরা 17 তারিখে। কাজে বাড়িটার অধিকার তো আছেই, জিনিসপত্রও আছে কিছু। স্নান করা দরকার, মুখ চোখ ধোয়া দরকার। কত রক্ত লেগে আছে, চেপে চেপে চলছি। হয়তো পুলিশে ধরে বসবে। কি? এতক্ষণে এক ঝটকায় মুখ ফিরিয়ে পারুল সুখেনকে দেখল। আতকে উঠে বলল, এ কি? হাজার হোক 7-8টা ছেলে তো, কোনো তো নিয়মকানুন মানেনি। যে যেভাবে পেরেছে মেরেছে, নাক চোখ চিরে দিয়ে রক্ত বার করেছে, সেটা কিছু নয়। বুকে যে একটা কী দিয়ে মারল। মিথ্যুকদের অমনি হয়, গুন্ডাদের অমনি হয়। ছোট লোকরাই ওরকম রাস্তায় রাস্তায় মারামারি করে। আপনি রিকশা ডাকুন, আমি আপনাকে নিয়ে হেঁটে যাব না। তুমি আগে আগে চলে যাও। কে জানবে যে এতটা পথ আমি তোমার সঙ্গী হয়ে এসেছিলাম। আমি বরং অপেক্ষা করে একটু দাঁড়িয়ে, তুমি অনেকটা দূরে গেলে তারপর রওনা হব। পারুল সে কথার জবাব না দিয়ে রিকশা ধরল। ভুরু কুচকে বলল, উঠুন, আগে ডাক্তারখানায় চলুন। 5 বছর আমি নার্সের কাজ করছি, আমার কতকগুলো কর্তব্য বোধ আছে। সুখেন হাসল, বলল, পাগল হয়েছ? হাঁটা পথে তোমার বাড়ি এখান থেকে বেশ দূরে, তুমি চলে যাও, আমি ঠিক আছি। বেশ। বিনা বাক্য ব্যয়ে রিকশায় উঠে চলে গেল পারুল। সুখেন দ্রুত হেঁটে ব্রিজ পার হলো। পারুলের জন্য তার কষ্ট হচ্ছিল। ব্যথা পাওয়া বুকের ভেতরে আরও যন্ত্রণা হচ্ছিল। মনে মনে না বলে পারছিল না, পারুল বড় নিষ্ঠুর। এই তোর সঙ্গে আমার শেষ দেখা। অন্তত এর চেয়ে একটু নরম হলে ক্ষতি ছিল কি? যাবার সময় একটু বিদায় পর্যন্ত নিল না।
ভগ্ন হৃদয়ে সুখেন দরজায় পৌঁছিয়ে তালা খুলল। শূন্য ঘর খাঁ খাঁ করছে। আসবাবপত্র কী বা ছিল? শুধু তো দুটো তক্তপোষ আর কতগুলো মরচে পড়া কবেকার ট্রাঙ্ক বাক্স, আর ছিল ছেলেবেলাকার পড়াশুনো করবার একটা টেবিল আর চেয়ার। তার সঙ্গে সম্পর্ক তো কবেই চুকে গেছে। চেয়ারটা অবশ্য বসতো মাঝে মাঝে, তাও আবার হাতলটা ভেঙে গিয়েছিল। এখন দেখা গেল জিনিসপত্র মা সবই নিয়ে গেছেন। সাধারণত বাড়িতে তিষ্ঠনই তার স্বভাব নয়। উষায় বেরোয় আর নিশায় ফেরে। ফিরেই তো খাওয়ার ঘুম। বাড়ির প্রয়োজন ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাদবাকি সময় আপিস করেই দলের সঙ্গে কেবল সলা পরামর্শ আর অকারণে একে ওকে শাসিয়ে বেড়ানো। ন্যাপার চায়ের দোকান, সরলদের বারান্দা জুড়ে বসে থাকা, রাস্তার মোড়ে জটলা, দল বেঁধে অসভ্যতা করতে করতে পথে হাঁটা। সুখের নোংরা মেঝেটার উপরে শুয়ে পড়ল কপালে হাত দিয়ে। তার নাকের রক্ত আস্তে আস্তে শুকিয়ে আসছিল। মোটা রেখায় গড়িয়ে থাকলো কান পর্যন্ত। ঠোঁটটা রুমাল দিয়ে অনেক আগেই মুছে ফেলেছিল। হাত দিয়ে অনুভব করল কপালটা ফুলে উঠেছে সুপরির মতো। আপিসে যাওয়া দরকার। যদিও ফোন করে জানিয়ে দিয়েছে জ্বর হয়েছে, নাও যেতে পারে, তবু কামাই করতে ভালোবাসে না। কিন্তু এখন এই মুহূর্তে শ্রান্তিতে ক্লান্তিতে পারুলকে হারাবার বেদনায় তার দেহ মন যেন পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো অসাড় হয়ে পড়ে থাকতে চাইল। বালকের মতো কান্না আসছিল তার। সে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছিল তার মারামারির জীবন যেন এখানেই শেষ। সে যেন লিলুয়াতে গিয়ে ভদ্রলোক বলে পরিচিত হতে পারে, গুন্ডা আখ্যার শুনতে না পায়। তাছাড়া এই গুন্ডা বলেই তো পারুল তাকে নাকচ করল। পারুল ভালো মেয়ে, গুন্ডাকে সে কেনই বা পছন্দ করবে? না করুক, তবু পারুল একদিন একবারের জন্য হলেও বলেছিল সে তাকে শ্রদ্ধা করে। ভগবান, এই আমার মূল মন্ত্র হোক। পারুল দেখুক না দেখুক, আমি যেন সত্যিই কোনো অশ্রদ্ধার কাজ না করি। আস্তে আস্তে ওই ময়লা ফাটল ধরা সিমেন্ট চটা মেঝের উপরই কাত হয়ে ঘুমিয়ে পড়েছিল সুখেন। কখন যেন তারই মধ্যে অনুভব করল কেউ যেন ঘরে ঢুকছে খোলা দরজা দিয়ে। তারপরে একটা রুক্ষ গলা বলে উঠল, ও কি, ওখানে শুয়েছেন কেন? উঠে বসুন। আপনাদের জল কল কোথায়? আমি ডাক্তারখানা থেকে ওষুধ ব্যান্ডেজ নিয়ে এসেছি। চটপট এগুলো সেরে আমাকে ফিরতে হবে। সুখেন তন্দ্রা ছেড়ে লাল চোখে তাকালো। তাকে আবার চোখ বুজে ফেলল। ঝিমিয়ে পড়া গলায় বলল, ওসবে দরকার নেই, আমার ওসবে অভ্যেস নেই। পারুল নিস্পৃহভাবে বলল, আপনার অভ্যেস নিয়ে কথা হচ্ছে না, কথাটা আমার অভ্যেস নিয়ে। আমি আজ 4 বছর ধরে একটা নার্সিংহোমে নার্সের কাজ করছি। চোর জোচ্চোর গুন্ডা বদমাইশ আমার কাছে সব সমান। অসুস্থ হলে তাকে সেবা করাই আমার ধর্ম। আপনিও তা থেকে আলাদা নন। এ অবস্থায় আপনাকে আমি ফেলে যেতে পারি না। আমি কারো কৃপা চাই না। এটা কৃপা নয়, কর্তব্য। তুমি যাও পারুল। সুখেন তেমনি মুদ্রিত চোখে বলল, এখানে এভাবে একা আমার ঘরে কেউ তোমাকে দেখলে তোমার ক্ষতি হবে, আর আমারও এসব বরদাস্ত হচ্ছে না। জানোই তো আমি গুন্ডা বদমাশ লোক। এসব মারধর আমার কাছে জল ভাত। তুমি যাও। যাব। পারুল এদিক ওদিক তাকালো। তারপর কোণের দিকে একটা পরিত্যক্ত মাটির ভাঁড় দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে চলে গেল বাইরে। রাস্তার ধারে দাঁড়িয়ে জল ভরে নিয়ে এলো টিউবওয়েল চেপে। ততক্ষণে আবার তন্দ্রা এসে গিয়েছিল সুখেনের। পারুল নিঃশব্দে মাথার কাছে বসে তুলো ভিজিয়ে শুকনো রক্তের দাগগুলো মুছিয়ে দিতে চেষ্টা করতেই সুখেন চেঁচিয়ে উঠল, বলছি না ওইসব করতে যেও না। 4 বছরের অভ্যস্ত নার্স পারুল তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ধমক দিল, যা বলছি তা শুনুন, নইলে লোক ডেকে আনবো, জোর করে তারা হাসপাতালে নিয়ে যাবে আপনাকে। সেটা বোধ হয় খুব সুখের হবে না, না? এরপর সুখেন আর কিছু না বলে চুপ করে থাকল। হয়তো শক্তিও ছিল না। পারুল তার পটু হাতে ধুয়ে মুছে ব্যান্ডেজ করে ঠিকঠাক করে দিয়ে হাত পা ধুয়ে এলো। তারপর বলল, আমি যাই। সুখেন বলল, আচ্ছা। মেঝেতে শুয়ে থাকবেন না, জ্বর হতে পারে। হোক। আপিসে যাবেন না। মারামারি করে নাক ফাটিয়ে আপিসে গেলে চাকরি যাবে। সে আমি বুঝব।
লিলুয়া এখান থেকে অনেক দূর, এখন না যাওয়াই ভালো। আমি যাব। আমার মতে সেটা উচিত হবে না। তোমার মতামতের উপর আমার কিছু নির্ভর করছে না। আপনি বলেছিলেন আপনি মিথ্যে কথা বলেন না, এটা কি সত্যি কথা হলো? অবশ্যই সত্য। এ পাড়ায় আপনি আজ আমার জন্য ঝগড়া করতে এসেছেন, এবং আমি যেখানে বলছি যে আমার জন্য কারোর মাথা ব্যথার দরকার নেই, আমার পথে চিরকাল আমি একাই ঠিকমতো চলে এসেছি, আজও পারবো, তারপরে কি করে আপনি বলেন যে আমার মতামতের উপর আপনার কিছু নির্ভর করছে না? শোয়া থেকে হঠাৎ সোজা উঠে দাঁড়িয়ে গেল সুখেন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। লাফিয়ে ঘরের বাইরে এসে ভেতরে দাঁড়িয়ে থাকা পারুলকে ডাকল। চলে এসো, তালাটা বন্ধ করে দেব। পারুল বলল, আপনি যান না, আমি যাবার আগে বন্ধ করে দিয়ে যাব। আমার বাড়ি তুমি বন্ধ করবে কেন? তারপর চাবি আমি কোথায় পাবো? কেন, আমার কাছে পাবেন। তোমার সঙ্গে আমার আজই শেষ। আমি আর কোনো দিন কোনো কারণেই তোমার সঙ্গে দেখা করব না। অন্তত কাল তো করতেই হবে। কারণ? কারণ আমি আপনার সঙ্গে কাল নার্সিংহোমে যেতে চাই। কেন? আমি কি করব সেখানে গিয়ে? নাকি খুন করাবার পরামর্শ করে এসেছো পাড়ার বান্ধবদের দিয়ে? না, তা করিনি। একটু হাসলো পারুল। চাকরিটা তো রাখতে হবে। তোমার চাকরি তোমার, তার সঙ্গে আমার যাওয়া না যাওয়ার কি সম্পর্ক? ডক্টর বোস কড়া লোক, সৎ এবং আদর্শবাদী। তার কাছে আমি মিথ্যুক হয়ে থাকতে পারি না। কাল তাকে দেখানোর জন্য হলেও কিছু একটা করতে হবে তো। তিনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন। পারুলের প্রস্তাব শুনে সুখেন চমৎকৃত হলো। যে মেয়েকে সে এত ভালোবাসে, তার এই মিথ্যা সুবিধাবাদী স্বভাব এবং স্বার্থপরতা হৃদয়ে শেলবিদ্ধ করল। বোকার মতো কতক্ষণ তাকিয়ে থেকে বলল, তার জন্য আমার মেকি স্ত্রী সাজতেও তোমার আপত্তি নেই না? পারুল জবাব দিল না। আর কি কি করলে তোমার সুবিধা হয়? বাড়িটা যদি ছাড়েন। আমি তোমার দারোয়ানিটা যদি করে যাই? সুখেন পাদপূরণ করল। পারুল থেমে থেমে বলল, বাড়িটা আমি রাখতে চাই। রাখতে চাও রাখো, সে তোমার খুশি। বাড়িওয়ালার সঙ্গে দেখা করো গিয়ে, আমার কি তাতে? আপনার সাহায্য ছাড়া হবে না। কেন? ওটা আপনার নামেই থাকবে। আমার নামে? ও, বুঝেছি। আমার নাম ভাড়িয়ে 15 বছর আগের ভাড়াতেই কিস্তিমাত করতে চাও, তাই তো? ঠিক। তোমার জন্য মার খেয়ে এসেছি সেটা যেমন সত্য, তোমাকে যে ভালোবাসি সেটা যেমন সত্য, তোমার ন্যায় অন্যায় বোধের অভাব যে আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে সেটাও তেমনি সত্য। পারুল, তোমার সেবার জন্য আমি কৃতজ্ঞ। দয়া করে এখন তুমি বাড়ি যাও, আমাকে একা থাকতে দাও। তাহলে বাড়িটার বিষয়ে? না, তোমার জন্য আমি নিজের নামে বাড়ি রাখবো না। কিন্তু লিলুয়া থেকে রোজ ডেলি প্যাসেঞ্জারি করা কি সম্ভব? সম্ভব কি সম্ভব নয় আমি আমারটা বুঝবো। কারো আদেশ নির্দেশ আমার অসহ্য বোধ হয়। আপনারটা না হয় আপনি বুঝলেন, কিন্তু আমারটাও তো বুঝতে হবে। তোমারটা মানে? আমি তো আর কাজটা ছেড়ে দেব না। ছাড়ো বা রাখো, তার সঙ্গে এসব কথা উঠে কিসে? উঠে এই জন্য যে তাহলে আমাকেও লিলুয়া থেকে আসা যাওয়া করতে হয়। কি বললে? বিহ্বল ভঙ্গিতে তাকিয়ে থাকল সুখেন। এর চেয়ে আর কি বেশি বলা যায় আমি জানি না। হঠাৎ দ্রুত পায়ে দরজার কাছে চলে এলো পারুল, ঠেলে বেরিয়ে এলো সিঁড়িতে। সুখেন চেঁচিয়ে বলল, ব্যাগটা নিয়ে যাও, তারপর তো আবার চোর ঠ্যাঙ্গাতে লোক নিয়ে আসবে, বলবে গুন্ডাটা ছিনিয়ে নিয়েছে। ব্যাগের জন্য ফিরতে হলো তাকে, কিন্তু ব্যাগ নিয়ে তাকিয়ে দেখল দরজা বন্ধ। সুখেন পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। ভুরু কুচকে পারুল বলল, ও কি? আমার অসুখ, এখন তোমার যাওয়া হবে না। কি করতে হবে? স্ত্রীরা স্বামীকে কি করে? পারুল ঠোঁট কামড়ালো, লাল হলো। তারপর বলল, সংশোধন করে, অসভ্যতা করলে শাসন করে, তারপর নিজের বাড়িতে চলে যায়। তাদের দুজনের বুঝি দুটো বাড়ি থাকে? থাকে, অন্তত এই মুহূর্তে তো আছে। না, নেই। এবারই তোমার, তোমার, তোমার। এবারই আমার আর তোমার। পারুল, চলো আমরা এক্ষুনি কালীঘাটে যাই। যা আমি বিশ্বাস করি না সেই ছাপটা মেরে নিয়ে আসি কয়েকটা সাক্ষী আর টাকার বিনিময়ে। কালীঘাটে?
বিয়ে করতে হবে না? বুক ঠুকে সবাইকে বলতে হবে না আমি রাজসিংহাসনে বসতে পেরেছি এতদিনে? এক মুহূর্ত দ্বিধা করে সুখেন তার শালপ্রাংশুর মতো সোজা শক্ত বলিষ্ঠ বুকে পারুলকে চেপে ধরল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রতিভা বসুর লেখে একটি গল্প উৎস। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।